গত 15 বছরে ব্যাংকিং খাতে চরম অবনতি ঘটেছে। এখানে শৃঙ্খলার অভাব দেখা দিয়েছে এবং সুশাসনের অভাব আমরা পরিলক্ষণ করছি। কারণ এই খাতের যে দুর্বলতাগুলো ওগুলো সৃষ্টি হয়েছে মূলত, যদি মোটা দাগে বলি, 4টি কারণে এগুলোকে ভাগ করা যায়। একটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, আরেকটি হচ্ছে যে প্রশাসনিক দুর্বলতা, তৃতীয়টি হচ্ছে আইনগত দুর্বলতা এবং চতুর্থটি হচ্ছে যে তথ্য বিষয়ক দুর্বলতা। এবং আমরা দেখছি যে ব্যাংকের ভিতরে যে প্রশাসনিক যে কর্মকাণ্ডগুলি পরিচালনা করা হয় সেইখানে ঋণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে নিয়ম কানুনগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিপালন করা হয়নি অনেক ক্ষেত্রেই। এবং তার উপরে আবার নতুন করে যাদেরকে সুবিধা দেওয়ার দরকার, যেমন রাজনৈতিকভাবে প্রভাবশালী কিংবা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগসূত্র রয়েছে, এইরকম গোষ্ঠীগুলোকে সহযোগিতা করার জন্য কিন্তু নতুন করে নিয়ম কানুন করা হয়েছে এবং সেগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা একেবারেই দর্শকের পর্যায়ে ছিল। এবং যার কারণে আমরা দেখছি যে এই ঋণগুলি যেগুলো দেওয়া হয়েছে, বড় বড় ঋণগুলো, এগুলোর অনেক অংশেই এগুলো ইচ্ছাকৃত ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। এবং গত 15 বছরে এটা কিন্তু বেড়েই চলেছে ক্রমাগতভাবে। 2009 সালে খেলাপি ঋণের পরিমাণ 22,000 কোটি টাকা ছিল, সেটা বেড়ে 2024-এর মার্চ মাসে 1,82,000 কোটি টাকার উপরে এই খেলাপি ঋণের পরিমাণ। এবং তারপরেও আরও অন্যান্য যেগুলো আদায় হয়নি, যেগুলো কেস হয়ে আছে, সেইগুলো যোগ করলে কিন্তু এগুলো এই খেলাপি ঋণের পরিমাণ 4 লক্ষ কোটি টাকা হয়ে যাবে। এই যে বিপুল পরিমাণ ঋণ ব্যাংক থেকে দেওয়া হলো, এইগুলো কিন্তু ব্যাংকের যে যাচাই বাছাই করার যে পদ্ধতি, ডিউ ডিলিজেন্স করা, নো ইয়োর ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের যে বিভিন্ন রেকর্ড, এগুলো তো গাইডলাইন যথেষ্ট পরিমাণে রয়েছে কিন্তু সব ক্ষেত্রে পরিপালন করা হয়নি। এবং যার কারণেই এই যত বড় বড় ঋণ দেওয়া হচ্ছে এগুলোর অনেকগুলোই কিন্তু খেলাপি হয়ে গেছে। এগুলো ইচ্ছাকৃতভাবে, এগুলো যে সবগুলোই উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা হয়েছে তা না, এর অনেক অংশই কিন্তু বাইরেও চলে গেছে অবৈধ উপায়ে, সেটি একটি। এবং নানান গোষ্ঠী সেগুলো কিন্তু অপব্যবহার করেছে। আরেকটি বিষয় হচ্ছে যে যারা ঋণ নিচ্ছে, প্রত্যেকটা ব্যাংকেরই ঋণ দেওয়ার কিছু গাইডলাইন থাকে, যেমন সিঙ্গেল বরোয়ার এক্সপোজার, অর্থাৎ একজন ব্যক্তি কিংবা একজন প্রতিষ্ঠান ব্যাংকের ঋণ কতখানি নিতে পারবে, কত শতাংশ, সেটাও কিন্তু যে নীতিমালা রয়েছে, যে সীমারেখা রয়েছে, সেটা কিন্তু পরিপালন করা হয়নি। এবং এগুলো আমাদের পরিচিত বড় বড় যে ক্লায়েন্ট রয়েছে, এটার নাম সকলেই জানে, এগুলো বলতে গেলে অনেক লম্বা লিস্ট আছে সেটা। তো এর ফলে কি হয়েছে যে আমরা 2008 থেকে 2023 পর্যন্ত বিভিন্ন ধরনের যে ঋণ নেওয়া কিংবা যে বিভিন্ন ধরনের যে কেলেঙ্কারি হয়েছে ব্যাংকে, অর্থ কেলেঙ্কারি, জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়া, ভুয়া কাগজপত্র, ভুয়া অ্যাকাউন্ট, ভুয়া ঠিকানা, ভুয়া ব্যক্তির নাম ইত্যাদির মাধ্যমে কিন্তু যে পরিমাণ টাকা নেওয়া হয়েছে, ওগুলো বড় বড় কোম্পানি তারা এগুলো করেছে। এবং সেই অ্যামাউন্টগুলো আমরা 24টা এরকম স্ক্যাম হিসাব করে দেখেছি, সেটার পরিমাণ 92,261 কোটি টাকা, যেটা কিন্তু বিশাল একটা পরিমাণ। এই টাকাগুলি বেরিয়ে গেছে ব্যাংকিং খাত থেকে, এগুলি কিভাবে ফেরত আসবে কখন সেটার কোনো কেউ জানে না। এবং এটার পরিমাণ কিন্তু 2024 অর্থ বছরের যে বাজেট সেটার কিন্তু 12%। সুতরাং এটা সহজেই অনুমান করা যায় যে এই টাকাগুলি যদি আমরা অন্যান্য খাতেও বিনিয়োগ করতাম, সামাজিক খাতে, শিক্ষা, স্বাস্থ্য খাতে, সামাজিক নিরাপত্তা খাতে, তখন কিন্তু মানুষকে আরো ভালো সেবা দেওয়া যেত। এরকম আরো ঘটনা রয়েছে দু একটা, যেমন বেসিক ব্যাংকের যে 2009 থেকে 2013 সালের মধ্যে বেসিক ব্যাংক থেকে যে 4,500 কোটি টাকা এটার জালিয়াতির মাধ্যমে বের করে নেওয়া হলো, এইটার বিচার হওয়া। এবং তাছাড়া 2012 সালে যে হলমার্ক কেলেঙ্কারি, হলমার্ক এবং আরও 5টি গ্রুপ সোনালী ব্যাংকের থেকে যে 3,500 কোটি টাকার উপরে নিয়ে গেছে, এরকম অসংখ্য
ঘটনা রয়েছে যে জালিয়াতির মাধ্যমে তারা কিভাবে আসলে ফ্রড এবং ফরজারি করে ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, এগুলো কিন্তু বের হয়নি। তো এর বাইরেও কিন্তু আরও যেমন ঘটনা ঘটেছে যে বাংলাদেশ ব্যাংকের মধ্য থেকেই টাকা চুরির ঘটনা ঘটেছে। আমরা জানি যে 2016 সালে যে সাইবার নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বাংলাদেশ ব্যাংক থেকে 679 কোটি টাকার মতো কিন্তু চুরি হয়ে গেছে, যেটা আমরা পাইনি। তো সামগ্রিকভাবে ব্যাংকিং খাত থেকে এই যে টাকাগুলি বের হয়ে যাচ্ছে, যেগুলো আমরা ফেরত পাচ্ছি না, এগুলো জনগণের টাকা এবং এগুলো ব্যবহার করে কিন্তু আমাদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সম্ভব হতো। তো এইটা সম্ভব হয়েছে যেহেতু ব্যাংকিং খাতে চরম সুশাসনের অভাব রয়েছে। ব্যাংকিংয়ের খাতের জন্য যে নীতিমালাগুলো করা হয়েছে সেগুলোকে অবজ্ঞা করে পাশ কাটিয়ে বাইরের চাপে যেগুলো নীতিমালা গ্রহণযোগ্য না সেরকম করা হয়েছে। এবং ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট, যেটার মাধ্যমে ব্যাংকিং ব্যক্তি খাতের ব্যাংকে পরিচালকদের সংখ্যা কত হবে এক পরিবার থেকে, তাদের মেয়াদ কত হবে, এগুলো বারবার পরিবর্তন করা হয়েছে যাতে কিনা পরিচালকদের সুবিধা হয়। তো সামগ্রিকভাবে আমরা যদি এখন এই অবস্থা থেকে ব্যাংকিং খাতটাকে পুনর্জাগরণ করতে চাই, তাহলে এখানে প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করতে হবে, কাঠামোগত সংস্কার করতে হবে। এবং সেটার জন্য আমরা বলেছি যে বহু বছর থেকে বলে আসছে যে একটা ব্যাংকিং কমিশন করা। এই ব্যাংকিং কমিশন একটা স্বল্পকালীন 3 মাসের ব্যাংকিং কমিশন, যারা কিনা এই খাতের বর্তমান অবস্থা, দুর্বলতাগুলি চিহ্নিত করবে, কারণগুলো চিহ্নিত করবে এবং সামনে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এবং এই খাতটাকে একটা গতিশীল খাতে পরিণত করতে পারি সেটার দিক নির্দেশনা দিবে। এবং এই কমিশনটা দক্ষ, পেশাজীবী এবং স্বাধীন সদস্যদের নিয়ে গঠিত হবে। এর আগেও ব্যাংকিং কমিশন গঠিত হয়েছে যাদের সুপারিশের ভিত্তিতে অনেকগুলো কর্মকাণ্ড নেওয়া হয়েছিল এবং আমরা কিছু সফলতাও দেখতে পেয়েছি। এখন সময় এসেছে ব্যাংকিং খাতের সংস্কার এবং সংস্কারের পার্ট হিসাবে প্রথম ধাপ হিসাবে এই ব্যাংকিং কমিশনটা করা, যাতে কিনা সংস্কার কার্যক্রম পরিচালনা শুরু করা যায়।